চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হবে দেশের প্রথম টানেল। আজ সকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওয়াহিদ ম্যানশনের বেসমেন্ট থেকে কেমিক্যাল অপসারণ, পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম না সরানো পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা। চকবাজারে আগুনের ঘটনায় এখনও নিখোঁজ 24 জন, আশঙ্কাজনক 9 জনের অবস্থা অপরিবর্তিত। এবং খাগড়াছড়িতে আশঙ্কাজনকভাবে বাড়ছে তামাক চাষ, উর্বরতা হারাচ্ছে জমি, দূষিত হচ্ছে পরিবেশ। সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ৮,৪৪৭ কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে ৩,০০৫ মিটার দীর্ঘ এই টানেল। মূল নির্মাণ কাজের উদ্বোধন করতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ হতে যাওয়া টানেলটি নেভাল একাডেমি পয়েন্ট থেকে শুরু হয়ে কাফকো ও সিইউএফএল পয়েন্টের মাঝখান দিয়ে অপর প্রান্তে যাবে। কর্ণফুলী নদীর তলদেশে এর মধ্যে টানেলের 32% কাজ শেষ হয়েছে। প্রকল্প পরিচালক জানান, নির্ধারিত সময়ে 2022 সালের ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ শেষ হবে। 32%-এরও বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে এবং আমরা এখন টানেল উদ্বোধনের যে প্রাসঙ্গিক কাজগুলা আমরা এখন বর্তমানে এগিয়ে চলেছে। আশা করি এই টানেল টিউব নির্মাণের কাজ উদ্বোধনের পর থেকে আমাদের যে প্রকল্প শেষ হওয়ার নির্ধারিত সময় হচ্ছে আগামী 2022 সালের ডিসেম্বর মাস। এর মধ্যে আশা করতেছি আমরা এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে সক্ষম হব। রোববার প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া একই দিনে প্রধানমন্ত্রী ২,৭৫০ কোটি টাকা ব্যয়ে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 4 লেনের 16.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বাসিত চট্টগ্রামবাসী। এটা যেন দ্রুত হয়ে যায়, এটা আমাদের সবার আশা। লালখান বাজার থেকে আসতে এখান থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এখন যদি ফ্লাইওভারটা হয় 20 মিনিট বা 25 মিনিটে কার নিয়ে চলে আসতে পারবে, খুব সুন্দরভাবে যাইতে পারবো। এটা আমাদের যাত্রীর জন্য, জনগণের জন্য খুব উপকার হবে। প্রকল্প দুটি উদ্বোধন শেষে পতেঙ্গায় সুধী সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। অভি ইসলাম, টিভি। দর্শক, ঘণ্টা খানেকের মধ্যে পতেঙ্গায় কর্ণফুলীর তলদেশে টানেলে নির্মাণের মূল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বিষয়ে জানতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মারুফ রেজা। মারুফ, প্রধানমন্ত্রী কখন নাগাদ সেখানে পৌঁছাবেন এবং আজকে কি কর্মসূচি রয়েছে? আফসানা, আর ঘণ্টা খানেকের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চট্টগ্রাম পতেঙ্গা এসে পৌঁছাবেন। মূলত দুটি মেগা প্রকল্পের উদ্বোধন করতে তিনি আসছেন। তার একটি হচ্ছে, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি পতেঙ্গার, এটি হচ্ছে কর্ণফুলী টানেল। আপনি জানেন যে উপমহাদেশে প্রথমবারের মতো বাংলাদেশে এই টানেল উদ্বোধন হতে যাচ্ছে এবং তার বোরিং কার্যক্রমে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন। এরপরে তিনি যাবেন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত প্রায় 16.5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস। এই দুটি মেগা প্রকল্প উদ্বোধন করতে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 11টা নাগাদ এই পতেঙ্গায় এসে পৌঁছাবেন। এরপরে তিনি সাগর তীরে একটি সুধী সমাবেশে অংশ নেবেন। আফসানা, আপনি জানেন যে কর্ণফুলীর তলদেশে, গভীর নদীর তলদেশে প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় 3,131 কোটি, যেটি চট্টগ্রামের পতেঙ্গা এবং ওই পারের নদীর ওই পারে আনোয়ারা যে রয়েছে এই দুইটি জায়গাকে সংযোগ করবে এবং এই সংযোগের মাধ্যমে এখানকার যে বন্দরনগরী চট্টগ্রামের অর্থনৈতিক যে ধারা রয়েছে সেই গতিধারাকে আরও
আরও ত্বরান্বিত করবে এবং এর প্রভাব কেবলমাত্র যে চট্টগ্রাম নগরীতে পড়বে তা নয়, সারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এই আজকের যে একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে সেটি হয়তো আগামী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন গতিধারাকে আরও প্রসারিত করবে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেস, আপনি জানেন যে যারা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে চান তারা এই চট্টগ্রামের মতো একটা যানজট এলাকার ভিতর দিয়ে যেতে হয়, সেখান থেকেও মুক্তি ঘটবে এখানকার মানুষ, সারা বাংলাদেশের মানুষের, কারণ এলিভেটেড এক্সপ্রেসের মাধ্যমে লালখান বাজার থেকে সরাসরি তারা এই কর্ণফুলী টানেল হয়ে কক্সবাজার যেতে পারে। তো দুটি মেগার প্রকল্প, খুব গুরুত্বপূর্ণ প্রকল্প, এই দুটি প্রকল্প উদ্বোধন করতে আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই প্রধানমন্ত্রী এই পতেঙ্গায় এসে পৌঁছবেন। তো আফসানা, এই ছিল আমার কাছে খবরাখবর। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রামের পতেঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ রেজা। ওয়াহিদ ম্যানশনের বেসমেন্ট থেকে কেমিক্যাল অপসারণের মাধ্যমে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরানোর অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের নেতৃত্বে এই অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পুরান ঢাকার সব কেমিক্যাল গুদাম অপসারণ না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানান দক্ষিণের মেয়র। দর্শক, রাজধানীর চকবাজারে রয়েছেন সহকর্মী নাজিব ফরাইজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, দ্বিতীয় দিনে রাসায়নিক মজুদ অপসারণের কাজ কি শুরু হয়েছে কিনা, এবং সেই সাথে একটু জানতে চাবো যে জীবনযাত্রা সেখানে কতটুকু স্বাভাবিক হয়েছে সেই বিষয়টা আমাদের জানান। আফসানা, চকবাজারে এই ওয়াহিদ ম্যানশনে যেই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল তার স্বাক্ষর কিন্তু এখনও রয়েছে, ধ্বংসস্তূপ কিন্তু রয়েছে এখনও, এবং এখানকার যেই স্বাভাবিক জীবনযাত্রা সেটি এখানে একেবারেই অনুপস্থিত, এবং সেটি হতে আরও অনেক সময় লাগবে। এখানে এই জায়গাটিতে এখনও সাধারণ মানুষের যে প্রবেশাধিকার সেটি কিছুটা নিয়ন্ত্রণ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি এখানে তদন্ত কাজ চলছে, তদন্ত কমিটির সদস্যরা এবং এখানে তদন্ত করছেন, এবং এখানকার যেই ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতির যে বিভিন্ন নিদর্শন রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এগুলো তারা তদন্ত করছেন, তারা তদন্ত করে দেখছেন। আর এখানে আসলে এখন পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রার জন্য যে বিদ্যুৎ, গ্যাস যেটি প্রয়োজন সেগুলো এখানে একেবারেই অনুপস্থিত রয়েছে, কারণ সেই সময়ে এখানে বিদ্যুতের লাইনগুলো পুড়ে গিয়েছিল এবং এখানে গ্যাসের লাইন পুড়ে গিয়েছিল, সেগুলো সংস্কারের কাজ কিন্তু এখন চলছে, এবং ইতিমধ্যেই সেখানে নতুন তার লাগানো হয়েছে, এবং যেখানে পুরনো যেই খুঁটি রয়েছে বিদ্যুতের সেটি অপসারণ করা হচ্ছে, এবং নতুন তার কাজটি পুরোপুরি শেষ হলে তারপর এখানে হয়তো বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। ঠিক গ্যাসের সংযোগও কিন্তু এখন এখানে এই জায়গাটি এবং এর আশপাশের যেই জায়গাটি রয়েছে ওয়াহিদ ম্যানশন এবং তার আশপাশের জায়গা সেখানে নেই। আরেকটি বিষয় হচ্ছে, গতকালকে এখান থেকে কেমিক্যাল, এটার নিচে যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেখান থেকে কেমিক্যাল সরানো হয়েছিল, এবং আজকেও কিন্তু সেই কাজটি এখনই করা শুরু হবে। এবং আমার পেছনে যে এই যে ট্রাকটি রয়েছে এই ট্রাকটিতে করে এখান থেকে আজকেও অপসারণ করা হবে কেমিক্যাল, এবং এরপরে হয়তো এর আশপাশের যে ইয়ে রয়েছে, এখানে আশপাশের যে আরও কেমিক্যালের কারখানা রয়েছে সেখান থেকেও হয়তো অপসারণ শুরু হবে। তো আফসানা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। নাজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, চকবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাইজি। রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় শনিবার দুজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে এখন পর্যন্ত ৪৮ জনের মৃতদেহ শনাক্ত হলো, আর বাকি ১৯ জনের মরদেহ শনাক্তে ইতিমধ্যে নিহত ও তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে এখনও নিখোঁজ রয়েছেন ২৪ জন। অগ্নিকাণ্ডে আহত আশঙ্কাজনক ৯ জনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে অপারেশনের পর তাদের পরবর্তী অবস্থা জানা যাবে বলে জানান বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামান্তুলাল সেন। দর্শক, ঢাকা মেডিকেল কলেজে আছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ,
জাহিদ, আজ আহতদের অবস্থা কেমন দেখছেন এবং সেই সাথে আরেকটি জানতে চাচ্ছি যে আজ কোনো লাশ শনাক্ত হয়েছে কিনা? আচ্ছা, না, গতকালকে কিন্তু 67টি যে মৃতদেহ ছিল, গতকাল পর্যন্ত 48টি মৃতদেহ কিন্তু শনাক্ত করা সম্ভব হয়েছে প্রাথমিকভাবে দেখে এবং তাদের পরিদেহ কাপড় দেখে। তারপরে যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু ডিএনএ যে সংগ্রহ নমুনা সেটি কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ যে 19টি মরদেহ রয়েছে বাকি অবশিষ্ট, সেটির জন্য ইতিমধ্যেই কিন্তু ডিএনএ জন্য নমুনা শনাক্ত আত্মীয় স্বজনের সেটি গ্রহণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে একটি বুথ খোলা হয়েছিল যারা অভিযোগ করতে চান লাশের ক্ষেত্রে, মৃতদেহ শনাক্তের ক্ষেত্রে, সেটি কিন্তু এখনও খোলা রয়েছে। এবং এখানে এখন পর্যন্ত আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই মুহূর্তে এখন পর্যন্ত কেউ আসেননি এখানে, এবং বিশেষ করে যে সিআইডির যে এখানে ডিএনএ নমুনা সংগ্রহ করার টিম সেটিও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই যে আপনার মৃতদেহ শনাক্তের বিষয় সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিআইডির পক্ষ থেকে সেটি অব্যাহত রয়েছে কার্যক্রম। আর বিশেষ করে আপনি জানেন যে ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় 9 জন কিন্তু এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সেখানকার চিকিৎসক সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই 9 জনের যে অবস্থা সেটি আগামী 2-1 দিনের মধ্যে একটি অপারেশন হওয়ার কথা রয়েছে, এবং সেই অপারেশনের পরে আসলে অবস্থা কোন দিকে তাদের যায় সেটি কিন্তু পরে বলা সম্ভব হবে। এখন পর্যন্ত এই যে 9 জন যে আশঙ্কাজনক, তাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটা জিনিস বলে রাখতে চাই যে মাননীয় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন সুলতানা সেনি কিন্তু আসবেন 12টা নাগাদ ঢাকা মেডিকেলের সেই বার্ন ইউনিটে আহত রোগী যারা আছেন তাদেরকে দেখতে। আফসানা। ধন্যবাদ জাহিদ। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। সেদিন চকবাজার চুরিহাট্টার আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল সে প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও চিত্র ছড়িয়ে গেছে ইন্টারনেট দুনিয়ায়। কেউ বলছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আবার কেউ বলছে কেমিক্যালে আগুন লাগার কথা। তবে ঘটনাস্থল ঘুরে সিলিন্ডার বিস্ফোরণের তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি চুরিহাট্টা এলাকায়। আরাফাতুর রহমানের রিপোর্ট। গাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে কি হয় এ নিয়ে ইন্টারনেট দুনিয়ায় একটু ঘুরলেই দেখা যায় যে গাড়িতে বিস্ফোরিত হয় সেটির অস্তিত্ব এক প্রকার থাকেই না, আবার বিস্ফোরিত সিলিন্ডারের স্প্লিন্টারও থাকে আশেপাশে। চকবাজারে আগুনে পোড়া গাড়ির কঙ্কাল ছিল স্বাভাবিক, বিস্ফোরণের কোনো আলামত দেখা যায়নি। অন্যদিকে সাম্প্রতিক সময় ইন্টারনেটে বের হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় আগুন আসছে উপর থেকে। হোটেলের গ্যাস সিলিন্ডার বা গাড়ির সিলিন্ডার হলে দোকানের কর্মীদের কারোই স্বাভাবিকভাবে বের হওয়া সম্ভব ছিল না। এখানে আগুনের সূত্রপাতের সময় কর্মীদের রুটি বানাতে দেখা যাচ্ছে। আগুন লাগার অন্যতম কারণ হতে পারে লাইটার বা এয়ার ফ্রেশনারের কন্টেনার থেকে। সূত্রপাত হওয়ার পর এয়ার ফ্রেশনার ও বডি স্প্রের ক্যানের রিফিলের দাহ্য কেমিক্যালের কারণে আগুন ছড়াতে পারে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। চকবাজারে আগুন থেকে সৃষ্ট ভয়াবহ ট্র্যাজেডির পেছনে ধনীদের লোভকে প্রধান কারণ হিসেবে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। এক অনুসন্ধানী প্রতিবেদনে সংবাদপত্রটি বলছে, দারিদ্র আর ঘনবসতি নয়, পুরান ঢাকার আবাসিক ভবনে মজুত করে রাখা অনুমোদনবিহীন রাসায়নিক ও দাহ্য পদার্থই এই বিপুল পরিমাণ প্রাণহানির জন্য দায়ী। মুনাফার স্বার্থে ধনী ব্যবসায়ীরা কখনো ঘুষ দিয়ে, কখনো আবার গোপনে আইন ভঙ্গ করে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের মতো দ্রব্য আবাসিক ভবনে রেখে দেয়। অনুসন্ধানে বলা হয়েছে, চকবাজারের বাসিন্দারা ধনীদের ওই লোভের আগুনে পুড়ে মরেছে। প্রতিবেদনে নিমতলির ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, ওই ঘটনার পর সরকারি কর্মকর্তারা বিল্ডিং কোড মেনে চলার বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার অঙ্গীকার করলেও তা বাস্তবায়িত হয়নি। খাগড়াছড়িতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ক্ষতিকর তামাক চাষ। জেলার অধিকাংশ জমি তামাক চাষে ব্যবহার হওয়ায় অন্যান্য ফসল আবাদে বিঘ্ন ঘটছে, পাশাপাশি উর্বরতা হারাচ্ছে জমি। এছাড়াও তামাক চাষে অতিরিক্ত সার, কীটনাশক ব্যবহার হওয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। এই অবস্থায় তামাক চাষ রোধে সরকারি উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। খাগড়াছড়ি সংবাদদাতা মোহাম্মদ শাহজাহানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সেন্থি।
একসময় খাগড়াছড়ির এসব জমিতে ধান, আলু, ভুট্টা সহ বিভিন্ন সবজি চাষ হতো, কিন্তু বিভিন্ন তামাক কোম্পানির আগ্রাসনের কারণে এসব উর্বর জমিতে এখন প্রাণঘাতী তামাক চাষ হচ্ছে। বিশেষজ্ঞদের মতে পার্বত্য চট্টগ্রামে চাষযোগ্য সমতল ভূমি আছে মাত্র 6 ভাগ, যার বেশিরভাগই এখন তামাক চাষ হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে এবার খাগড়াছড়িতে 997 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 7 হেক্টর বেশি। এছাড়াও এখানকার প্রায় 5 শতাধিক চুল্লিতে তামাক ধূমায়িত করতে প্রতিদিনই পোড়ানো হয় হাজার হাজার টন গাছ ও কাঠ, যাতে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। সবজি অনেক লস হয়ে এই জন্য একটু তামাক লাগাইছি, ভালো লাভবান হয়েছে, এবার একটু বাড়াই লাগাইছি। এরই তামাকটা আমাদের বিক্রির নিশ্চয়তা আছে, এই কারণে আমরা তামাকটা করি। চাষি ও শ্রমিকরা বলছেন কর্মসংস্থানের অভাবে স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও পরিবারের ভরণ পোষণের তাগিদে তারা এসব কাজ করতে বাধ্য হচ্ছেন। জায়গায় কৃষি কাজ টাজ তেমন একটা নাই, এই কারণে আমরা তামাকের কাজ টাজ করি, এই সংসার চলে। তামাকের কাজটা অনেক বিষাক্ত, তারপর আমরা বাধ্য হয়ে করতে হয়। বর্তমানে এখানে কোনো কাজকর্ম নাই। তামাক কোম্পানিগুলোর প্রণোদনার কারণে বন্ধ হচ্ছে না ক্ষতিকর তামাক চাষ। তবে সম্প্রতি অন্যান্য ফসল চাষে কৃষকদের উৎসাহী করছে জেলা কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তামাকের বিকল্প হিসাবে লাভজনক ফসল যেমন উচ্চ মূল্যের শাকসবজি ইন্ট্রোডিউস করার জন্য আমরা চেষ্টা করছি। লাভজনকভাবে অন্যান্য শাকসবজি করা যায়, সেজন্য আমরা মোটিভেশন করতেছি। পার্বত্য জনপদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইন করে তামাক চাষ নিয়ন্ত্রণ দরকার বলে মনে করেন সচেতন মহল। নুসরাত জাহান সিনথি, RTV। দর্শক, সকালের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হবে দেশের প্রথম টানেল, আজ সকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওয়াহিদ মেনশনের বেসমেন্ট থেকে কেমিক্যাল অপসারণ, পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম না সরানো পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা। চকবাজারে আগুনের ঘটনায় এখনও নিখোঁজ 24 জন, আশঙ্কাজনক 9 জনের অবস্থা অপরিবর্তিত। এবং খাগড়াছড়িতে আশঙ্কাজনকভাবে বাড়ছে তামাক চাষ, উর্বরতা হারাচ্ছে জমি, দূষিত হচ্ছে পরিবেশ, সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।